যদি মনে হয় দৈনন্দিন জীবনের ছুটে চলার গতি নাগালের বাইরে চলে যাচ্ছে, তাহলে একটু থেমে যান। সময় এসে গেছে একটা ব্রেকের। যেতে হবে এমন এক জায়গায় যেখানে সময় অনেক ধীর লয়ে চলে, আর সেটা পাহাড়ের কোল ছাড়া কোথায় বা পাবো। সেই স্থির লয়ের খোঁজেই আমরা বেরিয়ে পড়লাম হিমাচলের দিকে। আমাদের টয় ট্রেন তার নিজের ছন্দে ছুটে চলেছে। হেভি লাগবে, হেভি। যেখানে মনে হয় চুপচাপ বসে প্রকৃতিকে আলিঙ্গন করি, যেখানে কোনো কারণ ছাড়াই পাহাড়ে হেঁটে উঠতে ইচ্ছা করে। তাই এই গরমের ছুটি কাটাতে পৌঁছে গেলাম বাঙালির অন্যতম প্রিয় ডেস্টিনেশন সিমলায়। গুড ইভিনিং, নমস্কার। আমি অভিক, আপনাদের হোস্ট আর ট্রাভেল ডেস্টিনেশন উইথ অভিক পরিবারের পক্ষ থেকে একটা সম্পূর্ণ নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে আমি আছি হাওড়া স্টেশনে। বেসিক্যালি সারাদিনের পরিশ্রমের পর মানুষরা ক্লান্ত হয়ে বাড়ি ফেরার পথ ধরেছে, আর ঠিক সেই সময় আমরা বেরিয়ে পড়লাম নিজেদেরকে চার্জ করার জন্য 10 দিনের জন্য হিমাচলের উদ্দেশ্যে। আজকের পর্বে আপনাদেরকে আমি ঘোরাবো সিমলা। তো চলুন শুরু করি। আজকে আমরা ট্রাভেল করছি 12311 আপ হাওড়া থেকে কালকাগামী নেতাজি এক্সপ্রেসে। এই নেতাজি এক্সপ্রেস এখন কিন্তু LHB রেখে যাত্রা করে, আর আজকের যাত্রাপথে আমাদের কোচ নাম্বার হচ্ছে B2, বার্থ নাম্বার 27 আর 28। যদিও 1.5 মাস আগে টিকিট কাটার সময় আমাদের টিকিট ছিল কিন্তু ওয়েটিং লিস্ট। থ্যাংক গড, আলটিমেটলি সিটটা কনফার্ম হলো। না হলে এই 1712 কিলোমিটার জার্নি, তাও আবার বসে বসে, ইম্পসিবল। কোমর ধরে যেত একদম। ঠিক 9:55-তে হাওড়া স্টেশন থেকে নেতাজি এক্সপ্রেস ছেড়ে দিল। এবারে দেখার বিষয় পরশু ভোরে কখন কালকা পৌঁছায়। আর এটাই হচ্ছে আগামী 1.5 দিনের জন্য আমাদের থাকার ঠিকানা। কলকাতা থেকে সরাসরি সিমলা পৌঁছাবার কোনো ট্রেন নেই। এর জন্য আপনাকে প্রথমে 29 ঘন্টা জার্নি করে পৌঁছতে হবে কালকা, আর তারপর সেখান থেকে আরও 5 ঘন্টা টয় ট্রেনে জার্নি করে সিমলা পৌঁছাতে হবে। সিমলার এয়ারপোর্টে ফ্লাইট কম থাকার জন্য ট্যুরিস্টরা সাধারণত চণ্ডীগড় এয়ারপোর্টেই নামে। কলকাতা থেকে চণ্ডীগড় ফ্লাইটের সময় লাগে 2 ঘন্টা 25 মিনিট মতো। সেখান থেকে বাসে বা গাড়িতে 4-5 ঘন্টায় সিমলা পৌঁছানো যায়। এবারে আসি সড়কপথের কথায়। কলকাতা থেকে সিমলার সড়কপথের দূরত্ব প্রায় 1800 কিলোমিটার। সময় লাগাটা ব্যক্তিগত ড্রাইভিং স্কিল এবং হল্টের উপরে নির্ভর করে। ব্যক্তিগত জীবনে ব্যস্ততার জন্য আমরা নিজেরা খুব কমই সময় পাই, তাই এই 34 ঘন্টা জার্নি আমরা বেছে নিয়েছিলাম নিজেদের মতো করে আড্ডা মারতে পারবো বলে। যাকে শুয়ে বসে খেয়ে গল্প করে ল্যান্ডস্কেপ দেখতে দেখতে 29 ঘন্টার সময় তো কেটে গেল। ফাইনালি কলকাতা থেকে সিমলা পৌঁছানোর প্রথম ফেজ কালকায় শেষ করলাম। এবারে শুরু করব কালকা থেকে সিমলার দ্বিতীয় ফেজের জার্নি। কালকা স্টেশনের কম্পাউন্ডের মধ্যে ন্যারো গেজ এবং ব্রড গেজ ট্রেনের সুবিধা আছে। এই আমার বাঁদিকে প্ল্যাটফর্ম নাম্বার 6, এখানেই কিন্তু আমাদের টয় ট্রেন দাঁড়িয়ে আছে। আমাদের ট্রেন 3টেয় ঢোকার কথা ছিল, কালকায় ঢুকেছে ভোর 5টা 5। ট্রেন লেট করা সত্ত্বেও হাতে কিন্তু বেশ খানিকক্ষণ সময় আছে, তাই খানিকক্ষণ একটু স্টেশন যতটা ঘুরে নিই। ওহ, এই শীতের সকালে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে 1 কাপ গরম চায়ের পরিপূরক আর কি হয় বলুন তো। যাই হোক, আমাদের একটা ভুল হয়েছে, আমরা রিজার্ভেশন করার সময় উইথ ফুড এই অপশনটা সিলেক্ট করিনি। সে কারণে এখান থেকে কিছু স্ন্যাক্স নিয়ে নিচ্ছি, কেন কি পাহাড়ে তো আবার জিনিসপত্রের দাম বেশ খানিকটা বেশি। ফাইনালি সিমলার পাহাড়ে টয় ট্রেনে করে ওঠার সময় হয়ে গেছে। অবশেষে টয় ট্রেন ছাড়লো কালকা স্টেশন থেকে। এবারে কিন্তু সিমলা আর মাত্র কয়েক ঘন্টার দূরত্বে।
আর এটাই কিন্তু হচ্ছে এই ট্রেনের টয়লেট, ওয়েস্টার্ন টয়লেট। এই হচ্ছে আয়না। ঘড়ি বলছে সময় এখন ভোর 5টা 58। আমাদের ওখানে কিন্তু এখন 5টা 58তে ভালো রোদ্দুর বেরিয়ে যায়, বাট এখানে কিন্তু শব্দ আলো ফুটছে। আগেই বললাম, চণ্ডীগড় থেকে মাত্র 5 ঘন্টায় সিমলায় পৌঁছানো যায়। তবে এই টয় ট্রেনের এক্সপিরিয়েন্স জীবনে তো একবার নিতেই হবে। নীল আকাশ আর এই সবুজ প্রকৃতির মাঝখান দিয়ে কিন্তু আমাদের টয় ট্রেন তার নিজের ছন্দে ছুটে চলেছে। হেভি লাগবে, হেভি। এই 96 কিলোমিটারের যাত্রাপথে কখনো পাবেন ঘন জঙ্গল, আবার কখনো দিনের প্রথম বিকরিত সূর্যরশ্মির সঙ্গে জেগে ওঠা ছোট্ট পাহাড়ি গ্রাম, আবার অসংখ্য ব্রিজ আর টানেল। আমাদের টয় ট্রেন কিন্তু এখানে 5 মিনিটের হল্টে দাঁড়িয়ে আছে, তো একটু নিজেদের মতো করে পাহাড়ি ছোট্ট স্টেশনের বুকে সময়টা কাটিয়ে নিই। কালকা থেকে সিমলা অবধি আপনারা এই শিবালিক ডিলাক্স এক্সপ্রেস ছাড়াও আরও 4টে ট্রেন পেয়ে যাবেন। কিন্তু আমাদের পছন্দ এই শিবালিক ডিলাক্স হওয়ার দুটো কারণ ছিল। প্রথমত, নেতাজি এক্সপ্রেসের কানেক্টিং ট্রেন এটাই, আর দ্বিতীয়ত এই ট্রেনের স্টপেজ কিন্তু খুবই কম। ফাইনালি 101টা টানেল ক্রস করে কালকা থেকে জার্নি শুরু করে পৌঁছে গেছি হিমাচল প্রদেশের রাজধানী সিমলায়। আমরা কালকা থেকে সিমলা আসার সময় টয় ট্রেন জার্নির টিকিট বুক করেছিলাম আইআরসিটিসির অ্যাপ থেকে। আপনারা যদি মনে করেন এই টয় ট্রেন জার্নি আমাদের মতো এনজয় করবেন, তাহলে আইআরসিটিসির অ্যাপ থেকেও বুক করতে পারেন বা অফলাইন কাউন্টার থেকেও বুক করতে পারেন। ভাড়া 20-30 টাকা ডিফারেন্স হয় আইআরসিটিসির অ্যাপ থেকে বুক করলে। সিমলা রেলওয়ে স্টেশন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্গত, আর 1903 সালে এই স্টেশন চালু হয়েছিল। এবারে এখান থেকে বেরিয়ে যেতে হবে হোটেলের দিকে। মাথায় রাখবেন, সিমলায় মোটামুটি বেশিরভাগ রাস্তাই বেশ চড়াই, তাই লাগেজ নিয়ে ওঠার সময় সমস্যার কারণের জন্য স্টেশনের বাইরে থাকা ট্যাক্সি স্ট্যান্ড থেকে গাড়ি নিয়ে আমরা বেশ খানিকটা রাস্তা এগিয়ে গেলাম। ফাইনালি হোটেলে পৌঁছে চেক ইন করে বেরিয়ে পড়েছি এই শহর এক্সপ্লোর করতে। আর এসে গেছি এমন এক জায়গায় যার জন্য এই শহরের নাম হয়েছে সিমলা। দাঁড়িয়ে আছি বাঙালির অত্যন্ত প্রিয় স্পট সিমলার কালীবাড়িতে। ভাবছেন তো এই কালীবাড়ির সঙ্গে সিমলা শহরের কি সম্পর্ক? সবই বলছি, তার আগে মা শ্যামাকালীর একটু দর্শন করে আসি। ব্রিটিশ কলোনি প্রতিষ্ঠার আগে এই জায়গায় ছিল ঘন জঙ্গলে ঘেরা। শুধুমাত্র একটি জায়গাতেই স্থানীয় মানুষেরা বসবাস করতেন। যুদ্ধে তাদের পরাজিত করে ব্রিটিশরা জায়গাটার দখল নেয়। ধীরে ধীরে ব্রিটিশদের আনাগোনা শুরু হলো, সঙ্গে সহযোগী হিসেবে বাঙালির আগমন হলো। তার মধ্যে ব্রাহ্মণের সংখ্যাই বেশি ছিল, তাই ওনারা স্থাপন করেন শ্যামাকালীকে। স্থানের নাম হলো শ্যামলা, তাই আজ অপভ্রংশে দাঁড়িয়েছে সিমলা। যেখানে শক্তি থাকবেন সেখানে তো মহাদেবের অধিষ্ঠান খুবই স্বাভাবিক। দারুণ দর্শন হয়েছে। আর এই নতুন মন্দিরের ব্যবস্থাপনাও কিন্তু খুব ভালো। জুতো রাখার জন্য পৃথক জায়গা, পানীয় জলের ব্যবস্থা সব কিছুই আছে। আর হ্যাঁ, এই মন্দিরে কিন্তু ক্যান্টিনও আছে। তাছাড়াও এই মন্দিরে অতিথিশালাও আছে। আমরা কিন্তু 2 দিন সিমলাতে এখানকার অতিথিশালাতেই থাকছি। তাহলে চলুন এবারে আপনাদেরকে আমাদের রুম ট্যুরটা করিয়ে দিই। আমরা সিমলাতে আছি, সিমলা কালীবাড়িতে। তো এই রুমটার ভাড়া আমাদের পড়েছে হচ্ছে 500 টাকা। আমরা মেলের থ্রু বুক করেছিলাম। এই হচ্ছে বেড, 3 জন থাকা যাবে। আমরা যেহেতু 2 জন আছি, 3 জন থাকা যাবে এই বেড। এই হচ্ছে জানলা, আর এই জানলা থেকে এই যে সিমলা শহরের এই যে বিউটিটা ফাটাফাটি। আর এইটা হচ্ছে অ্যাটাচড বেসিন। এই হচ্ছে টয়লেট, ওয়েস্টার্ন টয়লেট। বালতি আছে,
এখানে স্নান করার জলের জন্য আলাদা বালতি। একটা ডিফল্ট আছে, সেটা হচ্ছে গরম জলটা এদের সোলার সিস্টেমে, সে কারণে বাইরে থেকে আপনাকে নিয়ে আসতে হবে। এখানে কিন্তু কোনো গিজারের ব্যবস্থা নেই। এত কিছু সুবিধা থাকা সত্ত্বেও যে জিনিসটা সব থেকে বেশি আপনার মন ছুঁয়ে যাবে সেটা হলো মন্দির প্রাঙ্গণে দাঁড়িয়ে এই ভিউ পয়েন্টটাকে উপভোগ করা। 7টি পাহাড়ের উপর নির্মিত এই সিমলাকে পাহাড়ের রানী বা কুইন্স অফ হিলসও বলা হয়ে থাকে। এই 7টি পাহাড়ের মধ্যে সব থেকে উঁচু হচ্ছে জাকু হিল, যার উচ্চতা 2454 মিটার। এবারে আমরা জাকু হিলের দিকে হেঁটে যাচ্ছি। এই জাকু হিলটপের দিকে পৌঁছানোর জন্য গাড়ি এবং রোপওয়ের ব্যবস্থা আছে, কিন্তু আমরা হেঁটেই যাব আর এই ল্যান্ডস্কেপ দেখতে দেখতে রাস্তাটা পার করে দেব। ফাইনালি প্রায় 1 ঘন্টা 15 মিনিট পায়ে হেঁটে পৌঁছেছি জাকু হিলটপের সামনে। আর এই পেছন দিকে বজরংবলীকে দেখা যাচ্ছে। তো চলুন এবার বজরংবলীকে দর্শন করে নিই। মন্দির চত্বরে অনেক প্রসাদের দোকান পেয়ে যাবেন। এখানে লঙ্গরে প্রসাদও পাওয়া যায়। জাকু হিলটপ হিলটপ হলেও জায়গাটা কিন্তু একদমই ফ্ল্যাট। ব্রিটিশদের আগে যারা স্থানীয় মানুষ ছিলেন তারা কিন্তু এই হিলটপেই থাকতেন। এখানেই প্রথম মা শ্যামাকালীর মন্দির স্থাপন করা হয়। পরবর্তীকালে ব্যান্টনি হিলটপে স্থানান্তরকরণ করা হয়েছে এবং প্রতিষ্ঠিত হয়েছে আজকে আমাদের সবার পরিচিত কালীবাড়ির। এখানে হনুমানজির মন্দির আছে। তাছাড়াও এখানকার অন্যতম প্রধান আকর্ষণ 108 ফুট উঁচু এই বজরংবলীর মূর্তি। তো জাকু হিলটপের ওপরে আমার এই পেছন দিকে হচ্ছে এসকালেটার। এই এসকালেটার কিন্তু এখানকার পার্কিং অবধি যায়, মানে গাড়ির যে পার্কিং আছে ঠিক নিচে সেই অবধি। আর যদি রোপওয়েতে আসেন তাহলে নিচ থেকে ওপর অবধি আসা যাওয়া, সেক্ষেত্রে ভাড়া হচ্ছে 550 টাকা। আর সব থেকে সস্তায় যদি আসতে হয়, হাঁটতে না চান, তাহলে কিন্তু আপনার জন্য বেস্ট উপায় হচ্ছে HRTCর গাড়ি। সেটা আপনাকে ওই চার্চের পেছন দিক থেকে ধরতে হবে। 30 টাকা করে মাথাপিছু এক সাইডে। এটা দিয়ে আপনি আরামসে ওপরে পৌঁছে যাবেন। এবং ফেরার সময় যদি মনে করেন যে এক সাইড আমি গাড়িতে উঠবো, এক সাইড হেঁটে নামবো, সেটাও করতে পারেন, বা বোথ সাইডও গাড়ি করতে পারেন, সেটা আপনার উপর। ব্রিটিশ কলোনি প্রতিষ্ঠার পর তাদের বিনোদনের জায়গা হলো এই মল রোড। আজকে এটা টুরিস্টদের কাছে প্রধান আকর্ষণের জায়গা। এই বিল্ডিংয়ের আর্কিটেকচারটা খেয়াল করুন, এই বিল্ডিংয়ের আর তার সঙ্গে এই বিল্ডিংটারও। এই দুটো বিল্ডিংয়ের আর্কিটেকচার দেখে আপনাদের ইংল্যান্ডের বাড়ির কথা মনে হচ্ছে না? কিছু কিছু জিনিস চেঞ্জ না হওয়াই খুব ভালো। মল রোডের আরেকটা বিখ্যাত জায়গা হলো এই ক্রাইস্ট চার্চ। সিমলার বিখ্যাত কালীবাড়ি তৈরি হয়েছে 1823 সালে। আর এই আমার পেছনে এই যে চার্চ দেখতে পাচ্ছেন, এই চার্চ প্রতিষ্ঠিত হয়েছে 1844 সালে। এমন কোনো টুরিস্ট নেই যে এই ক্রাইস্ট চার্চের সামনে ছবি তুলবে না। ব্রিটিশ কলোনি এস্টাবলিশমেন্টের পর দরকার ছিল মার্কেট এরিয়ার, সে কারণে সুদ এবং পার্সিরা এখানে ব্যবসা করতে এলেন। তৈরি হলো আপার বাজার এবং লোয়ার বাজার। তবে আজ এখানে অনেক শপিং এরিয়াই কিন্তু হয়েছে, যেমন মল রোড। পৌঁছে গেছি সিমলার অন্যতম আইকনিক জায়গা এখানকার মল রোডে। আর এই আমার পেছনে এই জায়গাটা, এটা হচ্ছে সিমলা ক্যান্ডেল পয়েন্ট। এখানে কিন্তু অনেকগুলো নামি দামি বিভিন্ন কোম্পানির আউটলেট আছে। তো এখান থেকে চাইলে আপনারা মার্কেটিং করতেই পারেন। আর খাওয়ার দাওয়ারও বিভিন্ন রকম ব্র্যান্ডেড দোকান আপনারা পেয়ে যাবেন, খাওয়া দাওয়া করতে পারবেন। আর এই লাক্কার বাজার, যা কিনা কাঠের হস্তশিল্পের জন্য বিখ্যাত। এখানে নানা রকমের কাঠের জিনিস পাওয়া যায়। নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে বাড়ি সাজানোর জিনিস সবকিছুই আপনি এখানে পেয়ে যাবেন। আর সেই লোয়ার বাজার এখনো আছে, যা সব থেকে বেশি ক্রাউডেড। পৌঁছে গেছি সিমলার লোয়ার বাজার বলে একটা জায়গায়। এখানেও কিন্তু মার্কেট আছে, আর এখানে গার্মেন্টসের দাম কম্পারেটিভলি কম হয়। যারা কেনাকাটি করবেন ভাবছেন সিমলা থেকে, তারা কিন্তু এই লোয়ার বাজার চুজ করতে পারেন। তবে এখানে কেনার সময় অবশ্যই বার্গেনিং করে নেবেন।
এই শহরে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের ল্যান্ডস্কেপ আপনার নজরে আসবে, আর এই মনোমুগ্ধকারী শোভা দেখতে দেখতে পৌঁছে গেলাম এখানকার সব থেকে পুরনো দুর্গে। ব্যান্টনি হিলে সিমলা কালীবাড়ি ছাড়াও আছে 143 বছরের পুরনো ক্যাসেল বা দুর্গ। এর নাম হচ্ছে ব্যান্টনি ক্যাসেল। এই দুর্গের স্ট্রাকচার কিন্তু ইংল্যান্ডের যে বাড়িগুলো ছিল তার আদলে তৈরি। এখানে লর্ড উইলিয়াম বেন্টিকের কোনো এক সময় বাড়ি ছিল, সেখান থেকে এই পাহাড়ের নাম হয় ব্যান্টনি। পরে এই স্থানে সিমুরের মহারাজের গ্রীষ্মকালীন আবাস ছিল। পরবর্তীকালে প্রথম বিশ্বযুদ্ধের সময় স্থানের মালিকানা বদল হয়ে ভারত সরকারের অধীনে আসে। এখন ভারত সরকার এই দুর্গকে মিউজিয়ামে কনভার্ট করে দিয়েছে। এখানকার প্রবেশ মূল্য মাথাপিছু 50 টাকা। সিমলা কালীবাড়ি থেকে হেঁটে এই জায়গার দূরত্ব হচ্ছে 2 মিনিট। এছাড়াও এখানে কটেজ আছে, আর এই দুটোই কিন্তু এখন হেরিটেজ সাইট। এতক্ষণ আপনাকে দেখালাম এমন এক বাড়ি যা ইংল্যান্ডের বাড়ির আদলে তৈরি। এবারে আপনাকে নিয়ে যাব এমন এক জায়গা যার কিছুটা ইংল্যান্ডের রাজপ্রাসাদের আদলে তৈরি, আর সেটাই ছিল কিন্তু ব্রিটিশ রাজের ভিআইপিদের থাকার আস্তানা। চলুন এবারে সেটাও দেখে নিই। আমরা চললাম সিমলার 7টি পাহাড়ের মধ্যে অন্যতম অবজারভেটরি হিলে ভাইসেরিক্যাল লজ দেখতে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি এখানকার ভাইসেরিক্যাল লজের সামনে। এখানে কিন্তু ব্রিটিশ ভাইসরয়রা থাকতেন। ব্রিটিশ শাসনকালে প্রত্যেক বছর মার্চ থেকে সেপ্টেম্বর মাস বা অক্টোবর মাস অবধি, যেহেতু সিমলায় ইন্ডিয়ার সামার ক্যাপিটাল ছিল, সেই জন্য ভারতের শাসন সংক্রান্ত বহু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিন্তু এখান থেকে নেওয়া হতো। স্বাধীনতার পরবর্তী অধ্যায়ে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন এই জায়গাটাকে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডিজে কনভার্ট করে দিয়েছেন। আজ 15ই এপ্রিল, প্রত্যেককে বাংলা নববর্ষের শুভেচ্ছা এবং অভিনন্দন। ঠিক সেরকমভাবে আজ কিন্তু হিমাচলে হচ্ছে হিমাচল ডে, যে কারণে ভাইসেরিক্যাল লজ আজকে কিন্তু বন্ধ আছে। এছাড়া আপনারা যখন আসবেন প্রত্যেক সোমবার দিন এই ভাইসেরিক্যাল লজ বন্ধ থাকে, এটা মাথায় রেখে তবে এখানে আসবেন। ভাইসেরিক্যাল লজ 6 তলা বিল্ডিং, এর স্থপতি হেনরি ইরউইন। এখানে ঢুকতে গেলে মাথাপিছু 100 টাকা করে প্রবেশ মূল্য দিয়ে টিকিট কাটতে হয়। ভাইসেরিক্যাল লজের ভিতর ভিডিওগ্রাফি একদমই নিষিদ্ধ। ব্যান্টনি হিল থেকে অবজারভেটরি হিল পায়ে হেঁটে সময় লাগে 1 ঘন্টা। তাছাড়াও এখানে আরও অনেকগুলো জায়গা আছে যার দূরত্ব অনেকটাই বেশি, আর তাই সে কারণে আমরা একটা গাড়ি ভাড়া করে নিলাম। তাহলে চলুন এক পাহাড় থেকে অন্য পাহাড়ে যাওয়া যাক। আগেই বললাম 7 পাহাড় নিয়ে তৈরি এই শহর সিমলা, যার মধ্যে জাকো হিল এবং ব্যান্টনি হিল আর এইমাত্র অবজারভেটরি হিল ঘুরে নিয়েছি। এবার এগোলাম সামার হিলের দিকে চ্যাডউইক ফল দেখতে। हम लोग जो साइट सीन कर रहे हैं तो वो तो छोड़िए, इसको छोड़ के और शिमला में क्या क्या साइट सीन होता है? शिमला में जिसके पास 3-4 दिन होंगे तो आप रिवर राफ्टिंग कर सकते हैं। अच्छा। कोबरा, नालदेरा, तत्तापानी, तो वहाँ आप एप्पल ऑर्चर्ड देख सकते हैं मशोबरा में। नालदेरा में एशिया का सबसे पीक पे बना हुआ गोल्फ ग्राउंड है, जहाँ फिल्मों का शूटिंग वगैरह होता है। बहुत ब्यूटीफुल जगह है, मिनी स्विट्जरलैंड के नाम से जाना जाता है। और तत्तापानी में आप बोटिंग और रिवर राफ्टिंग का एंजॉय कर सकते हैं। फिर सेकेंड टूर आपका कुफरी एडवेंचर राइड के लिए, कुफरी फेमस है यहाँ पे। फिर हाईएस्ट पीक पे जाने के लिए नारकंडा है, वहाँ पे हाटू पीक, हाटू माता का जो मंदिर है बहुत ब्यूटीफुल जगह है। सी लेवल से 12,000 फीट हाइट पे जाएगा, तो ये नारकंडा का चलता है। पूरा शिमला कवर करने के लिए आपको 4 दिन का टूर चाहिए, 4 डेज। फिर एक दिन आप चायल कर सकते हैं। चायल में काली माता का मंदिर है, हाईएस्ट पीक पे बना हुआ, क्रिकेट ग्राउंड है, महाराजा पटियाला पैलेस है, एंड साधु पुल होकर के आप वहाँ से बैक टू कंडा घाट एंड शिमला। সিমলার এই স্পটগুলোর ব্যাপারে বিস্তারিতভাবে শুনতে শুনতে পৌঁছে গেলাম আমাদের পরবর্তী গন্তব্য সামার হিলে। এখানে আমাদেরকে গাড়ি নামিয়ে দিয়েছে। এবার এখান থেকে 600 মিটার মতো রাস্তা চ্যাডউইক ফল অবধি, ওটা আমরা হেঁটেই যাব। আর এখানে ঢোকার জন্য কিন্তু এন্ট্রি ফিস লাগে। বড়দের জন্য মাথাপিছু 30 টাকা, সিনিয়র সিটিজেন বা বয়স্কদের জন্য হচ্ছে মাথাপিছু 20 টাকা, আর বাচ্চাদের জন্য মাথাপিছু 10 টাকা। তো চলুন এগোই।
এই সামনে হচ্ছে হিমালয়ান ডেন্স ফরেস্ট, এর মধ্যেই কিন্তু আছে আমাদের চ্যাডউইক ফলস। এখন তো সামার, এখন ফলসে খুব বেশি জল পাবো বলে মনে হয় না, কিন্তু এই হিমালয়ান ডেন্স ফরেস্টের মধ্যে হাঁটার অভিজ্ঞতাটা কেমন সেটা একবার চাক্ষুষ করে আসি, চলুন। এর আগে যতই ট্রেক করেছি অধিকাংশ ক্ষেত্রে আমরা পাহাড়ের উপরে পৌঁছে খোলা আকাশ পেয়েছি, আর এক্ষেত্রে যত নিচে পৌঁছেছি ততই হিমালয়ের গহীন অরণ্যের ভিতর ঢুকেছি। পুরো রাস্তাটাই কিন্তু জঙ্গলের মধ্যে দিয়ে। এবারে দেখি নিচে গিয়ে কি পাওয়া যায়। এখানে নিচে আলো প্রায় নেই বললেই চলে। সঙ্গে সঙ্গী হিসেবে দোসর হচ্ছে পাতার মর্মধ্বনি, পাখিদের ডাক, পতঙ্গের গুঞ্জন, শাখা প্রশাখার ঘর্ষণ, হালকা করে নদীর কলকল শব্দ, আর এই নিঝুম নিস্তব্ধতা এটাই বুঝিয়ে দেয় এই জায়গা আজও অনাবিষ্কৃত। তবে এতটা নিচে নেমেও জলপ্রপাতটা আমার মন ভরায়নি। সামারের চ্যাডউইকের বিউটি কিন্তু এরকমই, তবে এটা দেখে নিরাশ হওয়ার কিছু নেই। বর্ষাকালে এবং বর্ষার পর এই যে পুরো যে কালো জায়গাটা দেখলেন না, এই পুরো কালো জায়গাটা ধরে কিন্তু ঝর্ণার জল নামে। খুব ভালো লাগবে যদি বর্ষার পরে আসেন বা সেপ্টেম্বর অক্টোবর এই সময় এলে, এই ঝর্ণাটা মাস্ট ভিজিট টাইপ। তবে গরমে যদি এই সৌন্দর্য আপনার মন না ভরায়, পথের এই যে অ্যাডভেঞ্চার, এটা কিন্তু আপনার যা খরচা সেটাকে আরামসে পুষিয়ে দেবে। চলুন ফেরার রাস্তা ধরি। এতক্ষণ তো আপনাদেরকে ব্রিটিশ রাজের বিভিন্ন অধ্যায়ের কথা বলেছি। ভারতের স্বাধীনতার পরেও কিন্তু একটা ঘটনায় সিমলার খুব গুরুত্বপূর্ণ রোল আছে। চলুন এবারে সেই জায়গায় গিয়ে বাকি কথা বলছি। আমি এই মুহূর্তে আছি সিমলার অ্যামেন্ডেল বলে একটা এরিয়াতে। এটা কিন্তু একটা ফ্ল্যাট এরিয়া। এই স্থানকে কিন্তু হার্ট অফ সিমলা বলা হয়। ঠিকই বলা হয়, খোলা আকাশ, চারিদিকে গাছগাছালি, যেন প্রকৃতি এই স্টেডিয়ামকে নিজের হাতে তৈরি করেছে। এই জায়গাটাকে কিন্তু এখন গলফ কোর্সে রূপান্তর করা হয়েছে। চলুন এবারে আপনাকে এমন একটা স্পটে নিয়ে যাই যে জায়গায় গেলে আপনি গ্যারান্টেড গর্বিত অনুভব করবেন। এগোনো যাক। 1971-এর ইন্দো পাক যুদ্ধের কথা আমরা সবাই জানি। সেই যুদ্ধে পাকিস্তানকে হারানোর পর শান্তি চুক্তি বা পিস ট্রিটি অ্যান্ড ফ্রেমওয়ার্ক কনস্ট্রাকশন হয়েছিল তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ম্যাডাম ইন্দিরা গান্ধী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোর মধ্যে। সেই পিস ট্রিটি কোথায় সাইন হয়েছিল জানেন? একদমই হ্যাঁ, এই সিমলাতে। তাহলে সেই জায়গায় যদি আর্মি মিউজিয়াম না হয় তাহলে ব্যাপারটা কিন্তু ঠিক জমে না। আর সে কারণেই এসে গেছি এখানকার আর্মি মিউজিয়ামের সামনে। চলুন দেখে নেওয়া যাক। প্রথমে ঢুকে নজর কাড়বে এই মূর্তি, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ ধর্ম এবং কর্মের অর্থ বোঝাচ্ছেন। স্পেস সায়েন্টিস্ট থেকে আর্মি অফিসার সবাই কিন্তু গীতাকে অনুসরণ করে থাকেন। এই মিউজিয়ামে প্রাচীন থেকে আধুনিক কালের অস্ত্রশস্ত্র, ইউনিফর্ম, মেডেল এবং পতাকার মাধ্যমে ভারতীয় সেনাবাহিনীর 5000 বছরের ইতিহাস তুলে ধরা হয়েছে, যেটা দেখে আমি ভারতীয় হিসেবে গর্বিত অনুভব করেছি। স্পেশালি 1971-এর প্রাক সেনাবাহিনীর ভারতীয় সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করা ছবিটি দেখে। মিউজিয়ামের ভিতর ছাড়াও বাইরে সেনাবাহিনীর সাজ সরঞ্জাম আছে। তাছাড়াও এই জায়গাকে খুব সুন্দর করে মেনটেন করা হয়েছে, যা আপনাদের চোখ টানতে বাধ্য। যে কোনো জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে সেখানে মন এবং প্রাণ দুটোই ভালো থাকে। পাহাড়ি লোকেরা সারাদিন এত কঠিন জীবনযাপনের পরেও জায়গাগুলোকে
খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, কিন্তু আমাদের সমতলের লোকেরা পারি না। কেন পারি না একটু ভেবে দেখবেন। সিমলা এলে এই জায়গাটা অবশ্যই নিজের বাকেট লিস্টে রাখবেন। আর্মি মিউজিয়াম দেখে নিয়ে এগোলাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে, যা ৭,২০০ ফুট উচ্চতায় অবস্থিত। সিমলা শহরের উচ্চতা ২২০০ থেকে ২৪০০ মিটার, যা পাইন, ওক এবং দেওদারের বনানীর জন্য একদম আদর্শ। আর এ কারণেই এখানকার সৌন্দর্য অতুলনীয়। যেমন এখানকার আকাশ বাতাস পরিষ্কার, আর তেমনই পরিষ্কার এখানকার রাস্তাঘাট। ফাইনালি আপনাদের নিয়ে যাচ্ছি এখানকার এক বিখ্যাত মন্দিরে। মল রোডে ব্রিটিশ রাজের গির্জা দেখিয়েছি, আর তার চেয়েও পুরনো কালীবাড়িও আপনাদেরকে দেখালাম। কিন্তু সিমলার একটু আউটস্কার্টে আছে সব থেকে পুরনো মন্দির। তাহলে চলুন আপনাদেরকে নিয়ে যাই মা তারাদেবীর মন্দিরে। আমরা সবাই সেন বংশের কথা জানি, কারণ এরা একাদশ এবং দ্বাদশ শতকে বাংলা শাসন করেছিলেন। কালের বিবর্তনে বাংলার দখল হারিয়ে সেন রাজারা হিমাচলে চলে যান এবং সেখানে তাদের শাসন ব্যবস্থা চালু করেন। সালটা ১৭৬৬, যখন রাজা ভূপেন্দ্র সেনকে তারাদেবীর স্বপ্নাদেশ দেন। তারপর তিনি তারাদেবীর মন্দির স্থাপন করেন। মন্দিরের প্রতিমা ছিল তখন কাঠের। পরবর্তীকালে রাজা বলবীর সেন মা তারার দর্শন পান এবং মায়ের আদেশে তিনি মন্দিরের স্থান পরিবর্তন করে তারা পাহাড়ের চূড়ায় স্থাপন করেন, আর মায়ের মূর্তি হয় অষ্টধাতুর। এখানে আপনাদেরকে আমি ভেতরে নিয়ে যেতে পারছি না, ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তাই এই মন্দির দর্শন করার জন্য আপনাদেরকে নিজেদেরকে আসতে হবে। চলুন আমি দর্শনটা করে নিই। এই মন্দিরের চাতারে দাঁড়ালে আপনি চারদিকের হিমালয়ের অনন্য সুন্দর শৃঙ্গরাজির শোভা দেখতে পারবেন। তারাদেবীর মন্দিরের সৌন্দর্য তো অতুলনীয়, কিন্তু তারাদেবীর মন্দিরে এই সৌন্দর্য বাদ দিয়েও এখানে দাঁড়িয়ে আপনি সিমলা শহরের একটা খুব সুন্দর সৌন্দর্য পাবেন। তাছাড়াও আরও যেটা পাবেন সেটা হচ্ছে খালি চোখে দূরবীন ছাড়া পুরো হিমালয়ের দিগন্ত বিস্তৃত রেঞ্জের শোভা উপভোগ করার সুযোগ। সিমলা যদি এর আগে এসে থাকেন কিন্তু তারাদেবীর মন্দির আসেননি, তাহলে পরের বার কিন্তু একদমই এই ভুলটা করবেন না। বাকেট লিস্টে অবশ্যই রেখে দিন আপনার তারাদেবীর মন্দির। মন্দিরটি দেওদার কাঠের কাঠখনি স্থাপত্যের এক মোহিতকারী নিদর্শন। মন্দিরটির বয়স প্রায় ২৫০ বছর। এই মন্দিরেও ভোগ প্রসাদ পেয়ে যাবেন। সকালে টুরিস্ট স্পট ঘোরা ছাড়াও সিমলার বিকেলটা কিন্তু বেশ জমজমাট। সন্ধ্যা কাটানোর জন্য অনেক অপশন আছে। যদি আপনি ধর্মপ্রাণ হন তাহলে সিমলা কালীবাড়ির সন্ধ্যারতি আপনার জন্য আদর্শ। যদি শপিং ভালোবাসেন তাহলে তো মল রোড আর লাক্কার বাজার তো আছেই। সারাটা দিন স্পটে ঘোরাঘুরি করে সন্ধ্যায় একেবারে চলে যান মার্কেটিং করতে। যদি শান্ত পরিবেশ পছন্দ হয় তাহলে মল রোডের একটা কোনায় বসে কাছের মানুষের সাথে গল্প করুন বা চুপচাপ সূর্যাস্ত উপভোগ করুন। যদি ইতিহাস প্রেমী হন তাহলে ব্যান্টনি ক্যাসেলের লাইট অ্যান্ড সাউন্ড শো তো আপনার জন্য আদর্শ। তবে যেটাই করুন না কেন, গভীর রাত্রে একবার সিমলার পাহাড়ে এই আলোর মেলাটা দেখবেন, মনে অবশ্যই প্রশান্তি অনুভব করুন। আকাশে অত তারা নেই যত রাতে সিমলা শহরের আলোর মেলা বসে। সিমলায় আমরা দুদিন দূরাচ্ছিলাম, আর আমাদের সিমলা ভ্রমণের প্ল্যানটা কিছু এরকম ছিল। প্রথম দিন আমরা টয় ট্রেনে করে সকাল 10:35 নাগাদ সিমলা পৌঁছে হোটেলে চেক ইন করে প্রথমেই কালীবাড়ি দর্শন করে চলে গিয়েছিলাম জাকু হিলে। তারপর সন্ধ্যাটা মল রোড এবং লাক্কার বাজারে ঘুরে কাটালাম। দ্বিতীয় দিন গাড়ি বুক করে বেরিয়ে পড়লাম তারাদেবীর মন্দির, আর্মি মিউজিয়াম, ভাইসারিক্যাল লজ আর চ্যাডউইক ফল দেখতে। এখানে সিমলায় গাড়ি ভাড়াটা গাড়ির ক্যাপাসিটি এবং সিজন ওয়াইজ ভ্যারি করে। আমরা অফ সিজনে গেছিলাম আর আমরা 6 সিটার গাড়ি বুক করেছিলাম। আমাদের ভাড়া পড়েছিল 3000 টাকা।
আমি ড্রাইভারের নাম্বার ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন। তবে একটা কথা বলছি, বার্গেনিং করতে কিন্তু একদমই ভুলবেন না। এছাড়াও সিমলাতে কুফরি, ফাগু, নারকান্ডা, নালদেরা পিক আরও অনেক জায়গা আছে ঘোরার মতো, কিন্তু সেই জায়গায় সিজন ছাড়া গেলে কিন্তু আপনি তার এসেন্সটা ঠিক করে পাবেন না। একটা কথা অবশ্যই মাথায় রাখবেন, গ্রীষ্ম, বর্ষা, শীত, বসন্ত, সিমলার 4টে সিজনের বিউটি কিন্তু 4 রকম। সিমলায় কোথায় থাকবেন সেটা তো আপনাদেরকে দেখিয়েছি, কোথায় কোথায় ঘুরবেন সেটাও দেখিয়েছি। এবারে প্রশ্ন হলো খাওয়ার কী কী খাবেন। সিমলায় অথেন্টিক বাঙালি খাবার ছাড়াও হিমাচলি খাবার পাওয়া যায়। আগে বলি বাঙালি খাবারের বিষয়ে। আমরা কালীবাড়িতে খেয়েছি, তাহলে সেটাই আগে দেখিয়ে দিই। অথেন্টিক বাঙালি খাবার খেতে আমরা চলে এসেছি সিমলা কালীবাড়ির ক্যান্টিনে। এখানে ভেজ, নন ভেজ সব রকম খাবারের ব্যবস্থা আছে। ভেজ মিলের দাম হচ্ছে 100 টাকা। যদি ডিম ভাত খান সেক্ষেত্রে সিঙ্গেল ডিম হলে 115 টাকা, ডাবল ডিম হলে 130 টাকা, মাছ ভাত 130 টাকা, মাটন হলে, এখানে চিকেন হয় না, মাটন হলে 170 টাকা। এই হচ্ছে এখানকার খাবারের সিস্টেম। আর খাওয়ার কিন্তু এখানে পেট চুক্তি, যতক্ষণ ভাত ডাল তরকারি আপনি খেতে পারবেন ততক্ষণই আপনাকে দেবে, শুধু ওয়েস্টেজ করা যাবে না। অনেক জায়গাতেই যদি আপনি সস্তায় খাবার খেতে চান তাহলে দেখবেন তরকারি ভাত, মানে ভাত ডাল বাদ দিয়ে সব তরকারি কিন্তু পুরো আলুতে ভরা। বাট এখানে কিন্তু সত্যি কথা সবজির পরিমাণটা অনেকটাই বেশি, দেখুন একবার নিজের চোখে। এই হচ্ছে বাঁধাকপির তরকারি, সবজির পরিমাণ যথেষ্ট ভালো, বেগুন ভাজা। এই হচ্ছে ডাল, ডালেও কিন্তু ধনেপাতা দেওয়া, এই দেখুন ধনেপাতা দেওয়া ডালে। আর এই আমার ডবল ডিম, আর ওর ভিতরে হচ্ছে এটা সিঙ্গেল ডিম। আমারটা হচ্ছে 130 টাকা, আর ওর ভিতরটা হচ্ছে 115 টাকা। তাহলে খেয়ে নিই, খেয়ে নিয়ে বলবো স্বাদ কেমন। একদম সলিড খেতে খাওয়ার, মানে প্রশংসা করলে ছোট হয়ে যাবে, খুব ভালো খাচ্ছি। আর তার সঙ্গে যে স্যালাড দিয়ে গেছে এটা কিন্তু কমপ্লিমেন্টারি। নো ডাউট এখানকার খাবার খুবই তৃপ্তি করে খেয়েছি। তবে যেখানে ঘুরতে এসেছি সেখানকার লোকাল ডিশ ট্রাই করব না, সে কি করে হয়। চলুন হিমাচলের কিছু লোকাল ডিশের খোঁজে বেরিয়ে পড়ি। সকালবেলা মল রোডে হাঁটতে বেরিয়েছি, একদম ফাঁকা, খুব সুন্দর রোদ্দুর উঠেছে, আর ঠিক সেরকম আকাশ কিন্তু সিমলার। এবার দেখি এখানে সকালবেলা কি কি পাওয়া যায়। সিমলায় এসে একটা জিনিস কিন্তু লক্ষ্য করলাম, সময় চলে নিজের গতিতে, আর এখানকার লোকেরা চলে তাদের গতিতে। হিমাচলের অন্যতম বিখ্যাত খাবার হলো সিড্ডু। তার খোঁজে বেরিয়ে সিড্ডু তো পেলাম না, তবে যেটা পেলাম তা আমার কাছে অমূল্য। একটা জিনিস দেখে কিন্তু খুব ভালো লাগলো, এই শহর জেগে ওঠার আগেই রাস্তা পরিষ্কারের কাজ চলেছে। আচ্ছা, যদি সকাল 6টার মধ্যে আপনার চা বা ব্রেকফাস্টের প্রয়োজন হয় তাহলে মল রোডের বিজয় সুইটসই আপনার একমাত্র ভরসা, আর বাকি দোকানগুলো সকাল 9টার পর থেকে খুলে থাকে। হিমাচলে এলে অথেন্টিক হিমাচলি খাবার না খেলে ট্যুরটা কিন্তু ইনকমপ্লিট থেকে যায়। যাই হোক, এখানে আমরা সিমলাতে মল রোডের ওপরে HTMCর একটা স্টল আছে, আপনারা অনেকেই যারা সিমলা এসেছেন তারা দেখেছেন। তো ওখানেই সিড্ডু বলে একটা আইটেম পাওয়া যায়, সেটা একটু ট্রাই করার জন্য এসেছি। এই হচ্ছে সিড্ডু, অনেকটা ইডলি টাইপের, বাট ইডলির ভেতরে জিনিসপত্র থাকে না কিছু, এখানে আছে। দেখা যাক কেমন খেতে। মোটামুটি এই সিড্ডুটা কিন্তু আমার খুব একটা মনে ধরেনি, তবে ফাটাফাটি সিড্ডুর সন্ধান দেব পরের ব্লগে। হিমাচলের থালি খেতে ডিনার করতে চলে গেলাম হিমাচল রসুইতে। এখানে দু রকম থালি আছে, একটা হচ্ছে কাংড়ি ধাম থালি আর একটা হচ্ছে মান্ডিয়ালি ধাম থালি। এবার এটা ডেট ওয়াইজ ভ্যারি করে, সপ্তাহে 4 দিন ওটা পাওয়া যায়, 3 দিন এটা পাওয়া যায়। মানে মান্ডিয়ালি ধাম হচ্ছে 3 দিন পাওয়া যায়, আর কাংড়ি ধাম থালি হচ্ছে 4 দিন পাওয়া যায়। 7 দিনের এই হচ্ছে হিসাব, মেনু ডেট ওয়াইজ ভ্যারি করে। তো এই হচ্ছে মেনু, এবার দেখি খাবারগুলো খেয়ে কীরকম খেতে হয়। मैं आपको डिशेस बता देता हूँ। इसमें ये हो गया महादाल, ये हो गया महादाल, महाडाल, सेपू करी, सेफू करी,
कद्दू का खट्टा, कद्दू का खट्टा, राजमा का मदरा, राजमा का मतलब ये झोल है, बेसिकली कड़ी भी बोलते हैं इसको। कड़ी। अच्छा, ये कद्दू का मीठा स्वीट डिश होता है, ये स्वीट डिश हो गया। इस साइड से स्टार्ट होता है, एंड अच्छा। दिस इज लास्ट वन स्वीट। এই থালিটা কিন্তু আমার বেস্ট লেগেছে। এত কম মশলায় এত সুস্বাদু খাবার হতে পারে সেটা আমি ভাবতেই পারিনি। আমরা এক প্লেট অর্ডার করেছিলাম, মোটামুটি আমাদের পেট ভরে গেছিলো। দুদিনের সিমলা ভ্রমণের ইতিবৃত্ত এখানেই শেষ করছি, তবে হিমাচল এক্সপ্লোর কিন্তু এখনো বাকি আছে। দেখা হবে পরবর্তী ব্লগে একটা জমজমাট রোড জার্নির সঙ্গে। ততক্ষণের জন্য শুভরাত্রি, টাটা, সাবধানে থাকবেন, ভালো থাকবেন।